সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বিরোধীরা ধীরে ধীরে নারায়ণগড় ব্লক থেকে যে শূন্য হয়ে যাচ্ছে তা ফের প্রমাণিত হলো মঙ্গলবার। বাকরাবাদ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারল না বিরোধীরা, ফলে 9টি আসনে জয়ী হলো শাসক দল তৃণমূলের প্রার্থীরা। বিরোধীরা ধীরে ধীরে নারায়ণগড় ব্লক থেকে যে শূন্য হয়ে যাচ্ছে তা ফের প্রমাণিত হলো মঙ্গলবার। বাকরাবাদ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারল না বিরোধীরা, ফলে 9টি আসনে জয়ী হলো শাসক দল তৃণমূলের প্রার্থীরা। উল্লেখ থাকে, সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার জন্য শাসক দল তার ঘর গুছাতে শুরু করেছে, আর বিরোধীরা এক প্রকার খড়কুটোর মতো ধীরে ধীরে উড়ে যাচ্ছে। বিশেষ করে বিজেপির মণ্ডল সভাপতি পরিবর্তন নিয়ে ব্লক জুড়ে রয়েছে নানা দ্বন্দ্ব, রয়েছে জেলা নেতাদের সঙ্গে মণ্ডল নেতাদের দূরত্ব। এমনকি লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত রাজ্য সভাপতি পরিবর্তন করতে না পারার ফলে দলের সংগঠন এক প্রকার তলানিতে পৌঁছেছে। তাই প্রতিটি সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না বিরোধীরা, আবার কোথাও প্রার্থী দিলেও তারা জয়লাভ করতে পারছেন না। সৌম্য মঙ্গলবার ছিল বাকরাবাদ কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার তারিখ, কিন্তু একমাত্র শাসক দলের 9 জন প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র তুলেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জয়ী হলেন শাসক দলের 9 জন প্রার্থী। এদিন প্রার্থীদের সঙ্গে ছিলেন এসসি সেলের সভাপতি সুশান্ত ধল, অঞ্চল তৃণমূলের সভাপতি প্রদীপ খোড়াই সহ প্রমুখ। আজকে বাকরাবাদ সমবায় সমিতি জিতল কে? মমতা বন্দ্যোপাধ্যায় জিত। উন্নয়ন চলছে চলবে, গ্রাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বন্দ্যোপাধ্যায় জিত। সারা বাংলায় উন্নয়ন চলছে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে, উন্নয়ন চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিত। বিপুল ভোটে জিতছে জিতবে, জিতছে জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিত। সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে, চলছে চলবে। সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে, চলছে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় জিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিত। বাকরাবাদ সমবায় সমিতি নির্বাচনে জিতল কে? সমবায় সমিতি বাকরাবাদ নির্বাচনে জিতল কে? আজকে বাকরাবাদ সমবায় সমিতির নির্বাচনে জিতল কে? আজকে সমবায় সমিতি নির্বাচনে জিতল কে? মমতা বন্দ্যোপাধ্যায় জিত। সমবায় সমিতির উন্নয়ন চলছে চলবে, গ্রাম বাংলায় সমবায় সমিতির উন্নয়ন চলছে চলবে, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন চলছে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিত। মমতা বন্দ্যোপাধ্যায় জিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিত। সমবায় সমিতি নির্বাচনে জিতল কে? সমবায় ভোটে আপনারা কটি আসনে জয়লাভ করলেন? আমাদের 9টি আসন, 9টিতেই আমরা জয়লাভ করলাম। গতকাল এবং আজকে নমিনেশনের দিন ছিল এবং আজকে টাইমও ছিল। সেই মতো অবস্থায় বিরোধীরা কেউ আসে না। আমরা আমাদের যে 9 জন প্রার্থী, পুরনো এবং কয়েকজন নতুন মিলেই আমাদের প্রার্থী আমরা ঘোষণা করেছিলাম। সেই মতো অবস্থায় আমরা কেউ প্রার্থী দিতে এলো না, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জয়লাভ করেছি। এই জয় নিয়ে কি বলবেন? জয় নিয়ে আমরা খুব গর্বিত যে বিরোধীরাও এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছেন যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। যারা উন্নয়ন করছেন, আমাদের মাস্টারমশাই রয়েছেন, প্রাক্তন শিক্ষক এবং আমাদের প্রাক্তন উপপ্রধান, আমরা উনাকে সামনে নিয়ে বিগত দিনেও চলেছি, আবার উনাকে নিয়ে চলবো। খুব সৎ মানুষ উনি এবং ভালো কাজ করেছেন। দেখলেন একটা বাড়ি তৈরি করছেন উনি, সমবায় সমিতির যে ঘরটি, খুব ভালো লাগছে। আমি গর্বিত মনে করি আমার একজন প্রাক্তন শিক্ষককে পাশে পেয়ে, যে আগামী দিন প্রত্যেকটা এই সমবায় সমিতি যারা গ্রাহক তারা অনেক ভালো উন্নয়ন পাবেন ওনার কাছ থেকে। নির্বাচন এলে রাজনৈতিক দলের নেতারা নানা প্রতিশ্রুতি দেন, এমনকি বিভিন্ন সংগঠনকে নিয়ে তাদের পক্ষে রায়দানের জন্য নানা চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষের দাবিগুলি আর রাজনৈতিক দলের নেতাদের মনে থাকে না। তাই বাধ্য হয়ে সেই সাধারণ মানুষই আন্দোলন করে তাদের দাবি আদায় করে বিভিন্ন দপ্তরে গিয়ে। সেই মতো মঙ্গলবার বেতা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বেতা রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিলেন।
নির্বাচন এলে রাজনৈতিক দলের নেতারা নানা প্রতিশ্রুতি দেন, এমনকি বিভিন্ন সংগঠনকে নিয়ে তাদের পক্ষে রায় দানের জন্য নানা চেষ্টা করেন। কিন্তু সাধারণ মানুষদের দাবিগুলি আর রাজনৈতিক দলের নেতাদের মনে থাকেন না। তাই বাধ্য হয়ে সেই সাধারণ মানুষই আন্দোলন করে তাদের দাবি আদায় করে বিভিন্ন দপ্তরে গিয়ে। সেই মতো মঙ্গলবার বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বেলদা রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিলেন। উল্লেখ করা যেতে পারে, বেলদা থেকে হাওড়া লোকাল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ছিল বেলদা খড়গপুর লোকাল, আর সেটিও 2025 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি যে সমস্ত ট্রেনগুলি রয়েছে লোকালকে এক্সপ্রেস করে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, আর ট্রেনগুলি চলছে লোকালের থেকেও কম গতিতে। বারে বারে জানিয়েও কোনো কিছু লাভ না হওয়ায় বুধবার বেলদা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। হাজির ছিলেন জ্ঞানেন্দ্রনাথ পাত্র, রাজু চন্দ্রক, যুগল কিশোর দাস, সম্পাদক রঞ্জন মান্না প্রমুখ। তাদের বক্তব্য, যদি রেল দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তার আগে যেভাবে বিভিন্ন ট্রেনের স্টপেজের জন্য রেল অবরোধ করে জেল খেটে তাদের দাবি আদায় করেছিলেন, এবারও সেইভাবে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। তবে বেলদা স্টেশনকে অমৃত ভারত স্টেশন করে দেওয়ায় স্টেশনের উন্নতি হয়েছে, কিন্তু ট্রেন পরিষেবা এক প্রকার ভেঙে পড়েছে। কোনো ট্রেন সঠিক সময় যাতায়াত করছে না, এই দাবিতে ডেপুটেশন। আমাদের জলেশ্বর লোকাল থেকে জলেশ্বর লোকালে প্রতিদিন 2 ঘন্টা লেসে রান করে বেনাপুরের কাছে এসে 1 ঘন্টা বসে থাকে, হিন্দিতে 1 ঘন্টা বসে থাকে। এবারে বাঘা, আমাদের বাঘা এক্সপ্রেস গাড়ি লোকাল ছিল, এক্সপ্রেস করা হয়েছে, কারণ কোভিড পেরিয়ডে অজ্ঞাত কারণে। বুঝতে পারছি না কেন পদক্ষেপ নিচ্ছে না, হয়তো আমাদের দুর্বলতা রেল দেখছে। কিন্তু আমরা বিগত দিনে ধৌলি স্টপেজ থেকে আরম্ভ করে জনশতাব্দীতে আমরা দেখিয়েছিলাম আমরা দুর্বল পাই। তার ফলে কিন্তু রেল আমাদের কেস দিয়েছিল, আমরা কেসও খেয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি। কিন্তু আবার ভাবছি মনে হয় সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে, তাহলে মনে হয় রেল হয়তো ভাববে যে আমাদেরকে কিছু করতে হবে। আমরা চাই না রেলের কিছু ক্ষতি করে আমরা কাজ করতে, কারণ আমরা ব্যবসায়ী সমাজের মানুষ, আমরা কারো ক্ষতি করতে চাই না। কিন্তু বর্তমান যে আমাদের ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু রেল দেখছে না। ফলে কি হচ্ছে, আমরা এরপরে যে অ্যাকশনটা করব সেটা কিন্তু রেল দায়ী থাকবে, আমরা কিন্তু দায়ী থাকবো না। কারণ আমাদের ডিমান্ড যেটা বেলদা থেকে যেত লোকাল, হাওড়া তো চলে গেল, হাওড়া দিল না, খড়গপুর পর্যন্ত যেত, সে লোকালটাকে ওনারা বন্ধ করে দিলেন। লাস্ট কার ছিল বেলদা খড়গপুর থেকে আসা 9:30টার সময়, লোকালটা অনেকের কাজে লাগতো, কারো যদি জগন্নাথ ফেল হইতো কিছু হয়ে যেত, সে খড়গপুরে এসে লোকালটা ধরতে পারতো, লোকালটাকে বন্ধ করে রেখে দিয়েছে। কি কারণে সেটা বুঝতে পারছি না আমরা, আর কোনো জুৎসুই কারণ ওরা বলতে না যে কি কারণে বন্ধ। তারপরে এখানকার লোকাল ট্রেন বলুন, এক্সপ্রেস ট্রেন বলুন, নাম ধরে যে চালাচ্ছে, বেলদা থেকে হাওড়া যেতে 6 থেকে 7 ঘন্টা লাগছে, আবার হাওড়া থেকে বেলদা আসতে 5 ঘন্টা লাগছে। বুঝতে পারছি না কি হিসেবে ট্রেন চলছে। বড় বড় লেকচার মারছেন সব সেন্ট্রালে যারা বসছেন, খুব তাড়াতাড়ি পৌঁছে দিব, তাড়াতাড়ি পৌঁছে দিব। বরঞ্চ এর থেকে 2 বছর আগে আমরা 3 ঘন্টায় পৌঁছে যেতাম, এখন দেখছি সেটা 6 ঘন্টায় পড়ে গেছে। কি কারণ আমাদের মাথায় ঢুকছে না। মানে এত অতিরিক্ত এদিকে মালগাড়ি চালানোর জন্য সাধারণ পাবলিকের চিন্তাধারা সরকারের নেই। গুডসের জন্যই অবস্থাটা খারাপ করে দিচ্ছে আমাদেরকে। হিজলি থেকে বেলদা 2 ঘন্টা লাগছে, ভাবতে পারবেন? হিজলি থেকে বেলদা অমৃত ভারত স্টেশন ঘোষণা হয়েছে, কিন্তু এই যে সিঁড়ি যে করেছে, সিনিয়র সিটিজেনরা সিঁড়িতে উঠতে পারবেন? একদম উঠতে পারছে না। তারা খড়গপুরে গিয়ে হিজলিতে গিয়ে গাড়ি ধরছেন। আমাদের এই দাবিগুলো আজকে আমরা তুলে ধরলাম। আমরা বলছি আমাদের এই দাবিগুলো মানুন, আপনারা না মানেন তাহলে আগামী দিনে কিন্তু আমরা আবার সেই অবরোধের কিন্তু স্ট্র্যাটেজি। বেলদা শহরের সমস্যার সমাধান হতে চলেছে। বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের বারবেলিয়া এলাকায় তৈরি হচ্ছে ভ্যাট, আর বেলদা শহরের কালী মন্দিরের কাছে যে ময়লা ফেলা নিয়ে নানা অভিযোগ ছিল তা দূর হতে চলেছে। উল্লেখ থাকে, বিধায়ক সূর্যকান্ত অত্র বারে বারে এই ভ্যাট তৈরির সিদ্ধান্ত নিলেও জায়গার অভাবে তা করা যাচ্ছিল না। এবার জায়গা পাওয়ায় কাজ দ্রুত গতিতে চলছে বলে জানায় উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী। রাজ্য সড়কে দাউ দাউ করে পুড়ল বাইক, দুর্গাচক ভাগবন্তপুরের কাছের ঘটনা। রাজ্য সড়কে দাউ দাউ করে পুড়ল বাইক, দুর্গাচক ভাগবন্তপুরের কাছে ঘটনা। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের উপর বাইকে আগুন। সন্ধ্যাবেলা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা। কোনো রকমে বাইক আরোহী ছিটকে চলে যায়। জানতে পারা যায় বাইকটি নতুন কেনা হয়েছে, 1 মাসও হয়নি। প্রাথমিক তদন্তে জানা যায় বাইকের শর্ট সার্কিট থেকেই আগুন ভয়ানক চেহারা নেয়। রাস্তায় পথ চলতি মানুষরা রাস্তায় যাতায়াত বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাচক থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া সেই বাইকটি দুর্গাচক থানায় নিয়ে যাওয়া হয়।
কি কোম্পানি গাড়ি এটা? কোম্পানি উঠে গেছে নাকি? ওই বাজাজ কোম্পানির দামি গাড়ি মনে হচ্ছে। এনএস ফেনেস হবে হয়তো। হ্যাঁ বাজাজ এনএস। একটা নতুন বাইক, 1 মাসের বাইক। কখন হয়েছে এটা? এই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ফায়ার গাড়ি গিয়ে তো বন্ধ করলো। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছিল কাজটা কি বল? হঠাৎ ওই গাড়িটা চলতে চলতে আগুন লেগে যায়, শর্ট সার্কিট হয়ে। তারপরে তো কোনখানে? ওটা ভাগ্যবন্তপুরে গ্যাস গোডাউনের কাছে। কার গাড়ি এটা? এটা যিনি ভদ্রলোকের গাড়ি, উনি থানায় আসতেছে, তো আমাকে গাড়ি। তারপর কি হলো? আগুন লাগানোর পর? আগুন লাগার পরে থানা গেল, থানা গিয়ে আবার ফায়ারকে কমপ্লেন করলো, ফায়ার আবার গাড়ি গেল, ওরা বন্ধ করছে। মমতা ব্যানার্জি কিছু করতে পারে না মানুষদের ঘুষ দেওয়া ছাড়া। তিনি ভাবেন তার রাজনীতিতে ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে। আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি নেতা তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আমার মনে হয় ডাক্তাররা চুপ হয়ে থাকবেন না। বাংলার 10 কোটি লোক তাদের দিকে তাকিয়ে থাকবে। আন্দোলন চলবে এবং ইনকোয়ারি চালানোর দরকার বলে মনে করেন দিলীপ ঘোষ। 100 বছর পার হলে না আমরা একটা কমিটি করব, আপনার জন্মশতবার্ষিকী, আপনাকে প্রেসিডেন্ট করব, আপনার স্ট্যাচু তৈরি করব, আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। ঠিক আছে, লিখে রাখো এটা। সিমেন্টের স্ট্যাচু হবে নাকি ফাইবারের? দাঁত ফাত পড়ে গেছে, ফাইবারেরই করতে হবে। কি নাম বাবু? কাতিল লোক, সেই জন্য টনটনে। শিশির বাবু আপনার চেয়ে বয়সে বড় তো? শিশির অধিকারী নাকি বলতো শিশির বাবু? 90 হয়ে গেছে না? হ্যাঁ, ভালো থাকুন, চিন্তা করবেন না। डॉक्टर्स का सैलरी बढ़ाया गया है। डॉक्टर्स लोग बोल रहे हैं कि हमारा मांग सैलरी बढ़ाना नहीं था, स्वास्थ्य व्यवस्था डेवलप करता। ममता बनर्जी और कुछ नहीं कर सकते हैं, लोगों को घूस दे सकते हैं। ये जो डोल पॉलिटिक्स उनका है ना, वो सोचते हैं कि डॉक्टर्स का सैलरी बढ़ा दिया, डॉक्टर्स चुप रह जाएंगे। आंदोलन नहीं करने के लिए उनको घूस दिया गया है, इंसेंटिव। मुझे नहीं लगता कि डॉक्टर्स रुक जाएंगे, क्योंकि सारा बंगाल के 10 करोड़ लोग उनकी तरफ देख रहे हैं कि जो इंजस्टिस हुआ है और निर्भया के ऊपर, उसका न्याय होना चाहिए और आंदोलन चलना चाहिए। समाज उनके साथ है। विचार की मांग पे 7 महीने पार डायरेक्टर ऑफ सीबीआई के पास जाएंगे परिवार। ठीक है, उनका जो इच्छा है, जो जब तक तसल्ली नहीं होती, जब तक न्याय नहीं मिलता, करना चाहिए। और उनके साथ साथ कोर्ट में भी जाना चाहिए, क्योंकि कोर्ट की देखरेख में सारी इंक्वायरी अगर चल रही है, अदालत पर गुहार लगाना चाहिए। अदालत खुद आकर के इसमें इन्वॉल्व हुआ है। 26 में ममता जी रहेंगे सीएम, लेकिन विरोधी दल नेता नहीं रहेंगे, कुणाल ने बोला है। अब कौन विरोधी नेता होगा, कौन सीएम होगा, किसको मालूम? दिल्ली में ऐसा होगा, किसको मालूम था? उड़ीसा में हुआ, हरियाणा में, महाराष्ट्र में हुआ कि नहीं? इसलिए सपनों देखते रहे, घटना तो घटेगा, जो होना यहाँ की जनता करेगा। सनातनी प्रचार को ये लोग फालतू बोल रहा है, अगर ये अपराध है तो हमने अपराध किया है, भविष्य में करेंगे। योगी जी नहीं, कुछ लोगों को सनातनी यहाँ की परंपरा के बारे में बहुत चीड़ है, कष्ट होता है। हिंदू का उत्थान क्यों हो रहा है, देश का नाम दुनिया में क्यों हो रहा है? जो विदेशी एजेंट है, विदेशी विचारधारा से, विदेशी धन से जिनका राजनीति चलता है, जो देश का विरोध, उनको तकलीफ हो रही है। और कुछ नेता है वो हिंदू को, सनातनियों को गाली दे के अपना राजनीति चमकाते हैं। लेकिन इनको देखना चाहिए, दुनिया के इतने करोड़ों लोग आके यहाँ डुबकी लगाए, पूरा देश के कोने कोने से लोग वहाँ पहुँचे, 60 करोड़ 70 करोड़ लोग। इसका परिणाम अगले राजनीति में भी होगा और समाज में, देश का जागरण में भी होगा। बिहार में वोट प्रचार में मोदी 21,500 करोड़ सेंट्रल की तरफ से दिया गया है। देखिए, बिहार एक बहुत बड़ा स्टेट है, वहाँ के लोग बहुत लड़ाके हैं, परिश्रमी हैं, प्रतिभावान भी है। मुझे लगता है कि इस प्रकार इंफ्रास्ट्रक्चर वहाँ बने, वहाँ के जीवन स्तर ऊंचा हो, तो लोगों का प्रतिभा विकास में सुविधा होगा, देश में योगदान भी उनका बढ़ेगा।
দিন যতই যাচ্ছে ততই মানসিক অবসাদের সংখ্যা বাড়ছে, আর তা থেকে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় খালিনা এলাকায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো নিমাই ঘোড়াই নামে 59 বছরের এক ব্যক্তি। জানা গেছে, এই দিন সন্ধ্যার সময় পরিবারের সদস্যরা দেখতে পায় ঘরের মধ্যে বৃদ্ধের দেহ ঝুলছে, আর বেলদা থানার পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিমাই ঘোড়াই দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এমনকি মানসিক যন্ত্রণায় দিন কাটতেন, আর্থিক সমস্যার, আর সেই কারণে আত্মহত্যা। কি অত গুরুত্ব দেয় নাকি? কম কষ্ট করে কি অত গুরুত্ব দেয় নাকি? কম কষ্ট। নিমাই ঘোড়াই মানে 2-3 বার স্ট্রোক হয়েছে, শরীরটা খুবই দুর্বল, রোগাগ্রস্ত ছিল, তারপরে একটু আর্থিকও সংকট ছিল, এই জন্য সমস্যার মধ্যে ভুগছিল আর কি। তারপর রোগাগ্রস্ত, রোজগার নেই এখন, এই জন্য মানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কখন লেগেছে? এই তো একটুখানি আগে, সন্ধ্যার একটু আগে। তার স্ত্রী তো কাজ করতে যায় লোকের বাড়িতে, বেটাও কাজ করে, আর বৌমা বাড়িতে আছে, বৌমা তো প্রেগনেন্ট আছে। রোগাগ্রস্ত ছিলেন এবং আর্থিক অবস্থা খুবই খারাপ, এই জন্য হয়তো এরকম পজিশন তিনি করলেন না। দুঃখজনক ঘটনা, অনেকটা বয়সে 60 বছর বয়স হয়নি, এর মধ্যে চলে যাওয়ার খুব বেদনা দেয়। লোকটা আমাদের এখানে ব্যবসায় করতেন, ভালো লোক। যে মারা গেছে ওনার নাম কি? নিমাই ঘোড়াই, খালিনা। সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা প্রোগ্রাম করে পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার হার অনেক কমেছে। গতবারের তুলনায় এবছর 5 থেকে 7% কমেছে। হলদিয়া সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রামে এসে এমনটাই জানালেন ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল। সেভ লাইফের সচেতনতা প্রোগ্রাম করে পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘটনার হার অনেক কমেছে। গতবারের তুলনায় এবছর 5 থেকে 7% কমেছে। হলদিয়া সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রামে এসে এমনটাই জানালেন ট্রাফিক বিভাগের অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল। প্রতিনিয়ত ট্রাফিক পুলিশরা বিভিন্ন জায়গায় সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে। তার অঙ্গ হিসেবে আলো ITI হলদিয়ার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ ও অ্যানিম্যাল সেভ প্রোগ্রাম সোমবার দুপুরে অনুষ্ঠিত হলো হলদিয়ার ITI কলেজে। হলদিয়া ট্রাফিক এবং অ্যানিম্যাল লাভার্স অ্যাসোসিয়েশন দুর্গাচকের যৌথভাবে সচেতনতার বার্তা তুলে ধরে। দুর্গাচক ITI কলেজের ছাত্রছাত্রীরা সেভ ড্রাইভ সেভ লাইফ সুবিশাল পদযাত্রা করে ITI মাঠ থেকে দুর্গাচক পর্যন্ত। রাস্তায় গাড়ি চালাতে গেলে এবং রাস্তায় পথ চলতে গেলে কতটা সতর্কতা নিতে হয় সেই বিষয়ে সতর্কতার বার্তা দিলেন ট্রাফিক পুলিশ। এছাড়াও ITI কলেজের ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক অ্যাডিশনাল এসপি শ্যামল কুমার মন্ডল, হলদিয়া ট্রাফিক ওসি সঞ্জয় দেবনাথ, ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি, অ্যানিম্যাল লাভার্সদের চৈতালি মজুমদার, শিবনাথ সরকার, মণিমালা করণ সহ প্রমুখ। কিভাবে সুনিপুণভাবে করা যায়? আপনি একটা বাড়িতে বিছানা গোটাবেন, সেই বিছানাটাকে কিভাবে গোটাবেন, কিভাবে তাকে পরিমাপ করবেন। অনেকে দেখবেন যে ঘুম থেকে উঠে যেমন তেমন করে গুছিয়ে রাখলো, তাতে কিন্তু তার মানসিক পরিস্থিতি বোঝা যায় যে অনেকটা অগোছালো, এর গুছিয়ে কাজ করতে পারে না, বা এর মধ্যে ধৈর্যের অভাব আছে। এগুলো কিন্তু প্রমাণ করে। আপনি ছোট কাজ করুন, আপনার এখানে অনেক প্রোগ্রাম হয়, যারা অর্গানাইজার, যে যত সুনিপুণভাবে করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তখন সফলতা পাবেন। কিন্তু অগোছালোভাবে করলে দেখবেন মাঝখানে আপনি বিগড়ে গেছেন। এই জন্য দেখবেন আমরা কি করি, কোনো প্রোগ্রাম যদি আমাদের একটার সময় থাকে, দেখবেন পুলিশের আনাগোনা তার 3 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করতে গেলে অনেকগুলো প্যারামিটার আছে, যেগুলোকে আমাকে মেনে চলতে হবে। সেটা যদি আমি ঠিকঠাকভাবে না করতে পারি। দীর্ঘদিন ধরে সমবায় সমিতি ও সমবায় ব্যাংকের লেনদেন বন্ধ, ফলে সমস্যায় পড়ছে এই সমবায় সমিতির ঋণ গ্রহীতা এবং সমবায় ব্যাংকের উপভোক্তাগণ।
দীর্ঘদিন ধরে সমবায় সমিতি ও সমবায় ব্যাংকের লেনদেন বন্ধ, ফলে সমস্যায় পড়েছে এই সমবায় সমিতির ঋণ গৃহীতা এবং সমবায় ব্যাংকের উপভোক্তাগণ। আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতের সুপতি গ্রাম সহ আশেপাশে বিভিন্ন গ্রামে ব্যাংকিং পরিষেবা না থাকার ফলে এই সমবায় সমিতির ব্যাংক একমাত্র আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের যৎসামান্য উপার্জনের কিছু অংশ দুঃসময়ের জন্য সঞ্চিত রাখত এই সমবায় ব্যাংকে। তবে 1 বছরের উপর হলে ব্যাংকিং পরিষেবা সম্পূর্ণ বন্ধ। সমস্যায় পড়েছে উপভোক্তাগণ। যেমন করে কৃষি ঋণ গৃহী তারা ঋণ পাচ্ছেন না, তেমনই ভাবে সঞ্চিত অর্থ কোনোভাবে ফেরত পাচ্ছেন না। বারবার আবেদন করা সত্ত্বেও কোনোভাবে সুরাহা হয়নি। ব্যাংকের এক উপভোক্তা শঙ্করী মান্না অভিযোগ করেছেন, তার ছোট মেয়ে যখন গুরুতর অসুস্থ হয় সেই সময় বারবার বলা সত্ত্বেও সমবায় ব্যাংকের ম্যানেজার কোনোভাবে টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন। এখানে বারবার বলে 1 মাস ঘুরেছি টাকার জন্য, আজ নয় কাল, কাল নয় কাল, কাল নয় কাল, এরকম করছে করতে করতে আজকে 6 মাস খানি চাবি তালা মার। রোজ ডাকে, রোজ এসে দেখি না চাবি তালা মারা আনেছে এখানে। না না, আমাদের জমানো টাকা, সেটা জমানো টাকা আর গ্রুপের টাকা, আমাদের 10 জনের 1 লাখ টাকা। সুদও দেয়নি, টাকাও দেয়নি। আজ নয় কাল, কাল নয় কাল, কাল নয় কাল করছি। আমার স্বামীর এরকম অপারেশন হইলো, টাকার কথা রোজ রোজ এসে কই, আর বাড়ির সামনে তো আর ঘর কইলে বলছে অমুক দিন আসবো, অমুক মাসে আসবো, মাঘ মাসে আসবো, জানুয়ারিতে আসবো। আর আমি এখানে আমার ফিক্সড ডিপোজিট করা ছিল। ফিক্সড ডিপোজিট যখন আমার 2 মাস আগে আমার অ্যাকচুয়ালি ম্যাচুরিটি হয়ে গেছে। হ্যাঁ, 50,000 টাকা, 50,000 টাকা ম্যাচুরিটি অলরেডি হয়ে গেছে। তো আমি আমার বাবা থ্রু এখানে করেছি, বাবাকে বলেছি যে উনি যেন তুলে নেয় ব্যাপারটা। এবারে আমি সিগনেচার করতে হবে, ঠিক আছে আমি সিগনেচার করে দেবো, কিন্তু 2 মাস আগে জমা দেওয়ার পর দেখি বাবা বলছে যে এখানে এখন টাকা দেওয়া পুরো চপার হয়ে গেছে, সমিতি লক আউট হয়ে গেছে, আর যারা আসছে যারা খালি যারা মানে ডিফল্টার করেছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, আর যাদের ডিফল্টার নেই তাদের কাছ থেকে এরকম করে কিছু আলোচনা চলছে ওনাদের। আমি বলছি তাহলে আমার টাকাটা কি করে আমি পাবো? কতদিন আগে ম্যাচিউর হয়ে গেছে? আমার 2 মাস আগে ম্যাচিউর হয়ে গেছে অলরেডি। তো উনি বলছে কি এখন তো আমাদের টাকা নেই, তাহলে আলোচনা চলছে। আমার বাবা এরকম করে সবাইকে ডাক দিয়ে মাইক অ্যানাউন্স করে, সমবায় সমিতি সবারই সমিতি, একটা তো নয়, তো সবাইকে নিয়ে একটা আলোচনা সাপেক্ষে তো পুলিশের কাছেও দেওয়া হয়েছে, স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ভিডিওতেও দেওয়া হয়েছে, সব জায়গায় দিয়ে তারপরে এখানে এসে একটা আলোচনার মাধ্যমে কি করা যায় কি না, বলছে কি ওরা অ্যাকচুয়ালি মজে যাওয়া রাজার বাঁধ সংস্কারের দাবিতে সরব হলো শিলদাবাসী। মজে যাওয়া রাজার বাঁধ সংস্কারের দাবিতে সরব শিলদাবাসী। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকে অবস্থিত মফস্বল শহরে জলের সমস্যা দীর্ঘদিনের, অথচ কম বেশি প্রায় 150 বিঘা জায়গা জুড়ে থাকা প্রাকৃতিক ঝিল রাজার বাঁধকে পরিষ্কার ও সংস্কার করার কোনো উদ্যোগ আজ পর্যন্ত হয়নি। সংস্কার হলে এলাকাবাসীর একাধিক সমস্যার সমাধান হবে। এলাকাবাসীর দাবি, রাজার বাঁধ সংস্কার হলে একদিকে যেমন ঝিলের জল ধারণ ক্ষমতা বাড়বে, তেমনি পাইপ লাইনে সরবরাহ করা জলের পরিমাণও বাড়বে। পাশাপাশি ঝিলের জল ব্যবহার করা যাবে চাষবাসের কাজেও, মৎস্যজীবীদেরও রুজি রোজগার হবে। শিলদায় জলের সমস্যা সম্পর্কে অবহিত জেলাশাসক সুনীল আগরওয়াল। তবে জল জীবন মিশন প্রকল্পে এলাকায় বেশ কিছু কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রকল্পের কাজ শেষ হলে রাজার বাঁধ সংস্কারের আশ্বাসও দিয়েছেন জেলাশাসক। অরণ্য বেষ্টিত শহরে জলের সমস্যা মেটাতে বড় বড় শিলাখণ্ডের মাঝে রাজার বাঁধকে ঘিরেছিলেন ঝাড়গ্রামের তৎকালীন রানী কিশোরমণি। তার রাজত্বকাল ছিল 1820 থেকে 1848 সাল পর্যন্ত। ডুলুং নদীর উৎস মুখে সুদৃশ্য এই প্রাকৃতিক জলাশয়ের ধারে পঞ্চরত্ন মন্দিরও তৈরি করেছেন তিনি, যেখানে আজও নিত্যদিন শিব পুজো হয়। ফলে রাজার বাঁধের সঙ্গে অন্যরকম টান রয়েছে শিলদাবাসীর। শেষ রাজাদের সংস্কারের কাজ হয়েছিল প্রায় 25 বছর আগে। তারপর থেকে এই বাঁধ সংস্কারের কোনো রকম উদ্যোগ দেখা যায়নি রাজ্য প্রশাসনের তরফে। প্রবাদ সংস্কারের ফলে এলাকার যেমন অর্থসামাজিক পরিবেশ গড়ে উঠবে, তেমনি একাধিক সমস্যার সমাধান হবে। স্যার, যেটা হচ্ছে যে শিলদা এলাকায় রাজার বাঁধ বলে একটি বাঁধ আছে, সেই বাঁধ থেকেই ওই এলাকায় জল, পানীয় জল থেকে শুরু করে জল সরবরাহ হয়। এলাকাবাসীর দাবি যে নতুন করে আবার প্রজেক্টটাতে টাকা অ্যালটমেন্ট হয়েছে, বড় করে প্রজেক্টটা হচ্ছে, কিন্তু ওই রাজাবাঁধ এলাকায় পানীয় সংস্কার দীর্ঘদিন ধরে হয়নি, প্রায় 10-12 বছর ধরে সংস্কার করেনি, যার জন্যে জল কমে যাচ্ছে। ওটা যদি সংস্কার তো ভালো হতো না। জল জীবন মিশনে এই প্রকল্প ধরা হয়েছে, ঠিক আছে। আমাদের শিলদা এলাকাতে তো জমির তলায় জল নেই বেশি, জানেনি তো। আমরা এই রাজাবাঁধ বা কালিয়াম যেগুলো আছে জলের স্রোত, যেগুলো আছে পুকুরগুলো আছে, সেখান থেকে আমরা তোলার চেষ্টা করছি, যাতে ওই এলাকাগুলোতে গ্রামগুলোতে জল সরবরাহ করা যায়। তো
তার পরিকল্পনাতে আছেও, কাজও চলছে। মানে বানটা সংস্কারটা হয়তো এই মুহূর্তে হয়নি, কিন্তু ওই বাকিগুলো কাজ হয়ে যাওয়ার পরেও তো লাস্ট মোমেন্টে হবে, কিন্তু পুরো প্রকল্পের ধরা আছে। বানটা হয়তো শেষের দিকে হবে পরিসংস্কারটা। আচ্ছা স্যার, একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যাচ্ছে সেটা কি বলবেন? মেমোরি বলতে মানে এই যে বোঝে যাচ্ছে বাঁধটা, হ্যাঁ, বাঁধটা পদ্ম গাছে বুঝে গেছে, অথচ এমনিতে ফাঁকাও বুঝে গেছে। যাতে পরিষ্কার হয় তাহলে ভালো হয়, আমরাও সুবিধা পাবো, আমাদের এখানে জনগণ পাবলিকের সুবিধা হবে জল নিতে আর নিতে। এমনি কি জলে খাবার জলও নেই আমরা। এটা সরকারি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে? শোনা কথা যে সরকারি ব্যবস্থা হবে, তো জানি না ঠিক আছে। আচ্ছা, এবারে মানে বাঁধটা কত বড় বাঁধ? বাঁধটা 128 বিঘা ছিল। আচ্ছা, আগেকার মাপ আর কি, 128 বিঘা আছে। তো এখন বর্তমানে কতটা আছে কেউ আর জানে না, আস্তে আস্তে বুঝে যাচ্ছে মানুষ। তো সরকার থেকে কখনো কোনো ব্যবস্থা নেই বুঝে যাওয়ার বাঁধটাকে ঠিক করার জন্য? সরকার আগে একবার ব্যবস্থা করেছিল, যে মাটি কাটানো হয়েছিল, কিছু কিছু মাটি কাটানো হয়েছিল আর কি। তারপরে আবার নাকি স্যাংশন হয়েছে, কিন্তু এখনও কিছু হয়নি। আপনার নাম? প্রদীপ কুমার নাম। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।